তো এখন আমরা আরো কিছু সংখ্যা দেখবো। সংখ্যা দেখার পরে আমরা বের করবো এগুলো কি মূলত না মূলত। তো মূলত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে একটু কনফিউজিং, এই জন্য আমি এখানে একটু টাইম দিচ্ছি বেশি। ধরেন এরকম আমি বললাম যে এখানে রুট ওভার এক্স, হ্যাঁ, এটা হচ্ছে মূলত না অমূলত হবে। এখন রুট ওভার এক্স মূলত না অমূলত হবে, এটা বের করার জন্য জানতে হবে এক্সটা কি ধরনের সংখ্যা। যদি এরকম বলা হয় যে এক্স একটা মৌলিক সংখ্যা, যেমন হচ্ছে 2, এক্স মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। কোন মৌলিক সংখ্যা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হয় না। কোন মৌলিক সংখ্যা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হয় না। যেহেতু পূর্ণবর্গ সংখ্যা হয় না, যদি বলা হয় এরকম যে রুট ওভার এক্স মূলত না অমূলত সংখ্যা, তো তখন আমরা ডিসিশন নিব যে ব্র্যাকেটে কি দেওয়া আছে, এরকম ব্র্যাকেটে উল্লেখ করা থাকবে, একটা কন্ডিশন দেওয়া থাকবে যে এক্স যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে এক্স যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে অবশ্যই এটা হচ্ছে মূলত সংখ্যা। আর এক্স যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে সেটা হচ্ছে অমূলত সংখ্যা। আবার এরকম যদি বলে যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা হলে কখনোই পূর্ণবর্গ হবে না, কারণ মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7 এগুলা। তাহলে যদি বলা হয় মৌলিক সংখ্যা তাহলে আমরা বলবো হ্যাঁ এটা হচ্ছে কখনোই মূলদ সংখ্যা হবে না, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার হচ্ছে আপনার যে কোনো সংখ্যা, আমি বললাম যে সংখ্যাটা হচ্ছে এরকম যে 5 আছে, 5 বাই নিচে ভাগ করা আছে এরকম 2.56 এরকম দেওয়া আছে, ডট ডট দেওয়া আছে মনে করেন, জাস্ট এরকম থাকে না যদিও, তো এভাবে ধরেন দেওয়া আছে, জাস্ট আমরা বোঝার স্বার্থে আর কি নিচ্ছি। তো এখানে যদি এরকম থাকে তাহলে নিচে একটা অমূলদ সংখ্যা আছে। যদি নিচে একটা অমূলদ সংখ্যা থাকে তাহলে যে কোনো সংখ্যার সাথে অমূলদ সংখ্যা ভাগ করলে, গুণ করলে, যোগ করলে, বিয়োগ করলে, নরমাল যে কোনো সংখ্যার সাথে অমূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তার মানে 5 একটা মূলদ সংখ্যা হলেও নিচে অমূলদ সংখ্যা থাকার কারণে সেটা হচ্ছে কি হয়ে যাবে, সেটা হচ্ছে অবশ্যই অমূলদ সংখ্যা হয়ে যাবে। আবার ধরেন আমরা জানি √2 একটা অমূলদ সংখ্যা। এখন √2 এর সাথে আপনি 5 গুণ করলেন, মানে হয়ে গেল 5√2 বা 6√2, তাহলে এটাও অমূলদ সংখ্যা, কারণ এর সাথে অমূলদ সংখ্যা গুণ আছে। ধরেন √2 একটা অমূলদ সংখ্যা, তার সাথে আপনি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা যোগ করলেন বা বিয়োগ করলেন, তাতে হচ্ছে আপনার কি হবে, এটা হচ্ছে অমূলদ সংখ্যায় থাকবে। তো এরকম যে কোনো সংখ্যা যদি আমরা হচ্ছে তার সাথে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, মানে এর মধ্যে অমূলদ সংখ্যার সাথে যদি আমরা মূলদ সংখ্যা যোগ করি বা বিয়োগ করি তাহলে সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তার মানে মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা যোগ করলে সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তা আমরা একটু এখান থেকে প্রিভিয়াস কিছু প্রশ্ন দেখি, তাহলে আমাদের মধ্যে আরো কিছু জিনিস ক্লিয়ার হবে। আমরা এখন কিছু একটা প্রিভিয়াস কোশ্চেন প্রশ্ন ছিল, দেখি। হ্যাঁ শিওর। স্যার যে আরেকবার একটু বলবেন রুট ওভার এক্স যে এটা স্যার কিভাবে প্রশ্ন আসতে পারে? আচ্ছা, যদি বলা হয় রুট ওভার এক্স কোন ধরনের সংখ্যা, তো এখন রুট ওভার এক্স বললে জীবনে আমি বুঝতে পারবো না কোন ধরনের সংখ্যা, আগে তো জানতে হবে এক্সটা কি, তাই তো? তো অবশ্যই সেখানে প্রশ্নে এক্স এর কথা উল্লেখ করে দিবে। যদি বলে যে এক্সটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আপনি শিওর হয়ে গেলেন যে এক্স যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তার মানে ভিতরে হয় 4 বসবে, না হলে 16 বসবে, না হলে 25 বসবে এক্স এর পরিবর্তে, তাই তো? পূর্ণবর্গ হলে তখন সেটা মূলদ সংখ্যা। আর যদি বলে এক্স পূর্ণবর্গ সংখ্যা না বা এক্স পূর্ণবর্গ সংখ্যা নয়, তখন সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার বলে দিল এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, মানে মৌলিক সংখ্যা। তো যদি বলা থাকে রুট ওভার এক্স, যেখানে এক্স হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যাকে তো ভাঙা যায় না, রুট করা যায় না, মানে অর্থাৎ পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, তখন আমরা শিওর হয়ে যাবো এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তখন আমরা শিওর হয়ে যাবো এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমরা এখন একটা শীট থেকে একটা প্রশ্ন দেখব। আমরা হচ্ছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা থেকে যে ধরনের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে সেগুলো আমরা একটু দেখবো। দেখেন এখানে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা থেকে কিছু প্রশ্ন আছে। এই যে প্রথম প্রশ্নটা বলা হচ্ছে √2 একটি অমূলদ সংখ্যা 25তম বিসিএস। তো √2 কি ধরনের সংখ্যা? এটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে। 25তম বিসিএস এ বলা হচ্ছে যে √2 কি ধরনের সংখ্যা, তাহলে এটা অবশ্যই একটা অমূলদ সংখ্যা। তারপর বলেছে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে √p কোন ধরনের সংখ্যা, এটা 26তম বিসিএস। যদি পি একটি মৌলিক সংখ্যা হয় √p কোন ধরনের সংখ্যা, এটা হচ্ছে নাদিয়া আপু বলবেন। যদি পি একটি মৌলিক সংখ্যা হয় √p কোন ধরনের সংখ্যা? যদি পি একটি মৌলিক সংখ্যা রুট পি, স্যার এটা পূর্ণবর্গ মূলদ সংখ্যা। না, √p হচ্ছে অমূলদ সংখ্যা হবে, কারণ এখানে বলা আছে মৌলিক সংখ্যা। ও মৌলিক আচ্ছা, সংখ্যা জি স্যার, অমূলদ তাহলে হবে, কি মৌলিক সংখ্যা, হ্যাঁ স্যার অবশ্যই অমূলদ অমূলদ হবে। হবে। ওকে, জি ঠিক স্যার। আছে। তারপর হচ্ছে আমরা 3 নাম্বারটা দেখি। নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? √2 আর √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলেছে, অমূলদ না। যদি মূলদ সংখ্যা বলে থাকে
তাহলে প্রথম চান্সে এটা বাদ, √2 প্লাস √3 এটা তো কোনোদিনই মূলদ সংখ্যা হবে না, বলেছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা যেহেতু বলেছে, তার মানে এই যে দুইটা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এখানে যোগ আছে, সেটার সাথে আবার হচ্ছে একটা মূলদ সংখ্যা ভাগ আছে, তাহলে এটা অমূলদ সংখ্যা হয়ে যাবে, কারণ এখানে কি চলে আসছে, এখানে হচ্ছে একটা অমূলদ সংখ্যা চলে আসছে। আবার এখানে √2 আর √3, তো এরকম √2 আর √3 হচ্ছে মূলদ মানে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাকে মূলদ সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা অমূলদ সংখ্যা হয়, তার মানে এটা তো আসবেই না। তার মানে আমাদের প্রশ্নে বলেছিল মূলদ সংখ্যা, যেগুলো অমূলদ সেগুলো আমরা আগেই বাদ দিয়ে ফেললাম। এখন এইটাও মূলদ সংখ্যা, এইটাও মূলদ সংখ্যা, তাহলে আমরা কোনটা নিব অ্যান্সারে? শর্তে বলা আছে √2 আর √3 এর মধ্যবর্তী, মানে √2 আর √3 এর মধ্যবর্তী মানে √2 থেকে বড়, √3 থেকে ছোট, √2 থেকে বড়, √3 থেকে ছোট। এখন √2 এর মান কত আমরা না জানলে কিন্তু সমস্যা। √2 এর মান হচ্ছে 1.4142। তো এগুলো, হ্যাঁ, এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এগুলো মুখস্থ না রাখলে একটু অসুবিধা হয়ে যাবে। সবাই একটু মনে রাখি, √2 হচ্ছে 1.4142, সবাই একটু লিখে নিয়ে খাতায়, √2 হচ্ছে 1.4142 আর √3 হচ্ছে 1.73205, √3 হচ্ছে 1.73205 বা 20। তো এটা হচ্ছে √3 এর মান। আর √5 এর মান কত ছিল? 2.26 সামথিং। √5 এর মান হচ্ছে 2.26 সামথিং, 206 বা 26। তো এই যে আপনার এই সংখ্যাগুলো, অর্থাৎ √2 এর মান হচ্ছে 1.4142, √3 এর মান হচ্ছে 1.73, √5 এর মান হচ্ছে 2.26 সামথিং, এই মানগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে সব ধরনের ক্যালকুলেশনে জাস্ট এই তিনটা মনে রাখলে চলবে, সব ধরনের ক্যালকুলেশন আমাদের ইজি হয়ে যাবে। তো এখন দেখেন এখানে 1.8 √2 এর যে মান আছে তার থেকে বড়, কিন্তু √3 এর যে মান আছে তার থেকে কিন্তু বড়। আমাদের বের করতে হবে দুইটার মধ্যবর্তী একটা সংখ্যা। তো 1.8 1.7 থেকে অবশ্যই বড়, তাহলে এটা হচ্ছে বাদ। 1.7 থেকে 1.8 বড়, 1.5 কোথায় আছে? 1.4 আর 1.7 এর মধ্যবর্তী আছে, তার মানে 1.5 এখানে আছে, 1.41 আর 1.7 এর মধ্যবর্তী সংখ্যা আছে, তার মানে এইটা 1.5টা হচ্ছে 1.41 আর 1.73 এর মাঝখানে আছে এবং মূলদ সংখ্যা, তাই আমাদের অ্যান্সার হচ্ছে 1.5। তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিষয় আপনার জানা লেগেছে, সেটা হচ্ছে কি কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা, তারপর হচ্ছে √2 √3 এর মান, মানে এগুলো দেখেন বিভিন্ন ধরনের বেসিক এখানে কাজে লাগছে। তারপরে প্রশ্ন 40তম বিসিএস যে প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে বলা হয়েছে যে এই যে নিচের সংখ্যাটা, এখানে কোনটা হচ্ছে অমূলদ সংখ্যা, নিচের সংখ্যাটার মধ্যে কোনটা অমূলদ সংখ্যা। আমরা আগে দেখি কোনটা মূলদ সংখ্যা। আমি বলেছিলাম পুনঃপুনিক থাকলেই সেটা কি মূলদ সংখ্যা, পুনঃপুনিক থাকলে সেটা মূলদ সংখ্যা, কিন্তু আমাদের বের করতে বলেছে অমূলদ সংখ্যা। তো যেহেতু এখানে পুনঃপুনিক আছে 0.4 পুনঃপুনিক, তার মানে এটা কি মূলদ সংখ্যা। √9, 9টা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এটাও হচ্ছে মূলদ সংখ্যা, এটাও বাদ। 9 এটা মূলদ সংখ্যা, তারপর এখানে আবার পুনঃপুনিক আছে, এটা মূলদ সংখ্যা, এটা বাদ। এখন আমরা দেখি এটা কি। তো বিসিএস 40তম বিসিএস আমি নিচে ধরা খেয়েছিলাম, এই প্রশ্নটা এমন ছিল, এখানে 4টাই হচ্ছে ছিল মূলদ সংখ্যা। আমি মেবি এই প্রশ্নটা করার সময় ঘুরে করেছি, যে দেখে আমি চেঞ্জ করেছি কিনা এই শীটে। মানে 40তম বিসিএস এ যে প্রশ্ন এসেছিল আমি একটা ভুলে দাগাই দিয়ে এসেছিলাম, আমি প্রথম 3টা দেখছি যে এই 3টা হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে তখন বাকি থাকে কোনটা, লাস্টেরটা, আমি লাস্টেরটা দাগাই দিয়ে আসছি। পরে বাসায় এসে দেখি যে হচ্ছে ফেসবুকে প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি হচ্ছে, তখন দেখি যে এটা তো অ্যান্সার দেওয়া হচ্ছে কোনোটি নয়। তখন আমি প্রশ্ন নিয়ে আবার বসলাম, বসার পর থেকে আচ্ছা এখানে তো আসলে এটা মূলদ সংখ্যায় ছিল, মানে এখানে যে সংখ্যাটা দেওয়া ছিল সেটাও মূলদ ছিল, মানে অ্যান্সার ছিল না। তো এই সংখ্যাটা মেবি আমি পরবর্তীতে আর কি শীটের মধ্যে কোনটা যেন আমি চেঞ্জ করে এটাকে অমূলদ সংখ্যা বানাইছিলাম। তো আমরা দেখি এখানে কি আছে। তো √27, আমরা রুটটাকে উপরে নিতে পারি, রুটটাকে নিচে আনতে পারি। তো আনলে আসলে তেমন কিছু হবে না, আমরা যদি কাটাকাটি করি, ধরেন 27 আর 48 এর মধ্যে কাটাকাটি করি, কত দিয়ে কাটা যাবে? আমরা জানি হচ্ছে 3 ষোলো 48, 3 ষোলো 48, যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 ষোলো 48, যদি আমরা 27কে 3 দিয়ে কাটি তাহলে 3 নং 27। এখন দেখেন তো, মানে প্রথম দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু এখন দেখেন যদি আমরা 9 কে রুট করি আর 16 কে যদি রুট করি, 9 কে রুট করলে কত হয়? 9 কে রুট করলে হয় 3, আর 16 কে রুট করলে হয় 4, তাহলে দুইটা হচ্ছে দেখেন পূর্ণ সংখ্যা আছে, ভাগাকার আছে, তার মানে সেটা মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা আছে আবার ভাগাকার আছে, আমরা বলেছিলাম p/q আকারে যদি প্রকাশ করা যায় তাহলে সেটা অবশ্যই মূলদ সংখ্যা হবে। তাহলে এখানে এটাকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, যদি p/q আকারে প্রকাশ করা যায় তাহলে এটা অবশ্যই মূলদ সংখ্যা, তার মানে এটাও মূলদ সংখ্যা। অ্যান্সার এখানে একটা না, ঠিক আছে। তাহলে এখানে নিচের কোনটি অমূলদ সংখ্যা বললে এখানে সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা এখানে নাই। যদি আমি এখানে একটা চেঞ্জ করে দিতাম, ধরেন আমি বললাম √2
28/48, তখন হয়তো সেটার মূলদ থাকতো না, তখন সেটা হয়ে যেত অমূলদ সংখ্যা। 28/48 আপনি কাটাকাটি করে দেখবেন যে উপরের নিচে রুট ওভার ভিতরে পূর্ণবর্গ সংখ্যা থাকে না, আর না থাকলে তখন সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তো এইগুলো ছিল হচ্ছে মূলদ অমূলদ থেকে কিছু স্যাম্পল, মানে কি ধরনের প্রশ্ন আসে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এটুকুর মধ্যে আপনারা বলতে পারেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে এটুকুর মধ্যে তাহলে বলতে পারেন। আচ্ছা, প্রশ্ন না থাকলেও ভালো, থাকলেও ভালো। তাহলে মূলদ অমূলদ আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আমরা জাস্ট মূলদ আর অমূলদ করলাম। এখন মূলদ অমূলদ জানা থাকলে আমাদের বাকিগুলো জানতে সুবিধা হবে। তাহলে মূলদ সংখ্যার মধ্যে আছে পূর্ণ সংখ্যা আর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। মূলদ সংখ্যাকে আমরা আবার হচ্ছে ভাগ করি দুইটা ভাগে, একটা হচ্ছে পূর্ণ আর হচ্ছে ভগ্নাংশ। তার মানে আমি অলরেডি এটা পড়ে ফেলেছি। মূলদ সংখ্যার মধ্যে আমরা দেখেছি কিছু আছে 2.5, 2.6, এগুলো মূলদ সংখ্যা। আবার কিছু আছে শুধু 4, কিছু 5, শুধু 5, এগুলো কিন্তু মূলদ সংখ্যা। তো আমরা যতগুলো মূলদ সংখ্যা আছে এটা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো ভগ্নাংশের মধ্যে আমরা দেখেছি যে p/q আকারে প্রকাশ করলে 2/3 হয় বা 3/2 হয়। আবার হচ্ছে দশমিকে আমরা দেখেছি যে 2.5 হবে, মানে সসীম দশমিক সংখ্যা হয়, সসীম দশমিক সংখ্যা হয়। অর্থাৎ যেগুলো মূলদ সংখ্যা সেগুলো সসীম সংখ্যা হয়। আর যদি অসীম হয় তাহলে আবৃত হয়। আবৃত মানে হচ্ছে পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করা যায়। যদি অসীম হয় তাহলে আবৃত হয়, যেটাকে আমরা পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারি। তো আমরা এই মূলদ সংখ্যাকে যে ক্যাটাগরিগুলোতে ভাগ করেছি সেগুলো আমরা একবার চোখ বলে আবার। তাহলে মূলদ সংখ্যাকে আমরা বলেছি যে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে যেগুলো হচ্ছে 2, 4, 5, 6 এগুলা, বা -2, -4, -5 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর আরেকটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ মানে হচ্ছে যেখানে লব আর হর থাকবে, যেখানে লব আর হর থাকবে সেগুলোকে বলি আমরা সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ মানে যেগুলোতে দশমিক থাকবে, যেমন হচ্ছে ধরেন 2.5, 2.6 এই ধরনের যে জিনিসগুলো আছে, বা 2.57 এই ধরনের সংখ্যাগুলোকে বলি আমরা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন এই সাধারণ ভগ্নাংশগুলোকে আমরা তিন ভাবে ভাগ করি, একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, একটা হচ্ছে মিশ্র। এখন প্রকৃত কোনটা? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এই যে আমি 2/3 লিখলাম, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আপনারা হচ্ছে প্রকৃত নিচে লিখবেন 2/3। কেন? কারণ হচ্ছে যেসব ভগ্নাংশের লব ছোট হর বড় হয় তাদেরকে বলি আমরা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে লব 2টা এখানে ছোট আছে, 3টা এখানে বড়, হরটা বড়। যেসব ভগ্নাংশের লব ছোট হর বড় তাদেরকে বলি আমরা প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত হচ্ছে উল্টাটা, যাদের হচ্ছে লব বড় হর ছোট, যাদের লব বড় হর ছোট তাদেরকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। লব বড় হর ছোট তাদেরকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র হচ্ছে এরকম যে সমস্ত যেগুলো আছে, যেমন 1/3, এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখানে আমরা যদি হচ্ছে এটাকে করি, দেখা যায় হচ্ছে 2/3 এইটুকু হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আবার এটাকে যদি গুণ করে যোগ করি, মানে এটাকে যদি আমরা নর্মাল ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা এইভাবে লিখি 3 আর 2 5, মানে এটাকে 5/3 আকারে কিন্তু লেখা যাবে। এটাকে যদি আমরা নর্মাল লব বাই হর আকারে লিখি তখন এটাকে 5/3 আকারে লেখা যায়। আর সমস্ত আকারে লিখলে 1/3 3 আর 2 5, 5/3 এভাবে লিখতে পারি, আবার এইভাবে লিখতে পারি। তাহলে এইভাবে লেখার পর দেখেন এখানে লবটা বড় হরটা ছোট, তাহলে এটা হয়ে গেছে কি প্রকৃত ভগ্নাংশ, সরি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে অপ্রকৃত ভগ্নাংশ, এই যে প্রকৃত ভগ্নাংশ আছে, আবার এখানে অপ্রকৃত ভগ্নাংশ আছে। তো এই জন্য এই ভগ্নাংশকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, যেখানে প্রকৃত অপ্রকৃত দুইটা এখানে আছে, মানে যেটা সমস্ত আকারে, সেগুলোকে বলি হচ্ছে আমরা মিশ্র ভগ্নাংশ। এরপরে সসীম কোণগুলো, যেগুলো হচ্ছে আমি শেষ জানি, যেমন আপনি একটু আগে আমি বলছিলাম যে 2.57, তো এরকম 2.57, 567 মানে যেটা হচ্ছে শেষ আপনি দেখতে পারেন, সেগুলো হচ্ছে সসীম দশমিক সংখ্যা। আর অসীম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আবৃত, একটা হচ্ছে অনাবৃত। আমি যদি বলি 2.677 আবার 7, এরকম করে ধরেন বারবার 7 আসতেছে, তাহলে আপনি বলবেন সংখ্যাটা হচ্ছে অসীম। সংখ্যাটা হচ্ছে অসীম, কিন্তু অসীম মানে অনাবৃত না, এটা হচ্ছে আবৃত। কেন? কারণ এখানে এই 7টাই বারবার আসতেছে। যদি 7টা বারবার আসে আপনি লিখতে পারেন 2.6, আপনি লিখতে পারেন 2.67 পৌনঃপুনিক, আপনি লিখতে পারেন 2.67 পৌনঃপুনিক। যদি 2.67 পৌনঃপুনিক লিখতে পারেন তাহলে আপনি বলতে পারেন এটা হচ্ছে অসীম কিন্তু আবৃত। তাহলে যেসব সংখ্যাগুলো অসীম আবৃত সেগুলো হচ্ছে কার মধ্যে পড়বে? মূলদ সংখ্যা। আমি কিন্তু মূলদ সংখ্যার ভিতরে আছি, দেখেন মূলদ সংখ্যার ভিতরে ভগ্নাংশটা হিসাব করেছি। তারপর হচ্ছে ভগ্নাংশের ভিতরে আমরা দেখেছি দশমিক ভগ্নাংশ, তার মধ্যে সসীমটাও মূলদ সংখ্যার ভিতরে, অসীম আবৃতটাও কি হবে? মূলদ সংখ্যার ভিতরে আছে। এখন কথা হচ্ছে যে ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ কিন্তু
দুই ধরনের না, তিন ধরনের। একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম আবৃত, আর একটা হচ্ছে অসীম অনাবৃত। এখন অসীম অনাবৃত আমরা এখানে নিতে পারি না কেন? কারণ আমরা আছি কার আন্ডারে? আমরা এখন মূলদ সংখ্যার আন্ডারে আছি। আমরা এই জন্য অসীম অনাবৃতটাকে মূলদ সংখ্যার আন্ডারে আনতে পারি নাই। আমরা হচ্ছে যখন এই বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করেছিলাম, মূলদ আর হচ্ছে অমূলদ, এই অমূলদের ভিতরে আমরা আরেকটা ভাগ করেছি ভগ্নাংশ। কারণ অমূলদ সংখ্যার ভিতরে তো পূর্ণ সংখ্যা থাকবে না। পূর্ণ সংখ্যা থাকলে তো সেটা অমূলদ সংখ্যা থাকবে না, সেটা তো মূলদ সংখ্যা হয়ে যাবে। তো এই জন্য অমূলদ সংখ্যার ভিতরে শুধু এই পূর্ণ সংখ্যাটা থাকে না, শুধু কি থাকে? ভগ্নাংশটাই থাকে। তো আমরা এখানে লিখেছি অমূলদ সংখ্যার মধ্যে শুধু ভগ্নাংশ। আর ভগ্নাংশটা কেমন হবে? ভগ্নাংশটা হবে অসীম অনাবৃত। অসীম অনাবৃত মানে হচ্ছে যেটাকে পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করা যাবে না, মানে চলতে থাকবে, অসীম ভাবে চলতে থাকবে। যদি অসীম ভাবে চলতে থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অসীম অনাবৃত সংখ্যা, মানে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। তাহলে আপনাকে যদি বলা হয় যে ভগ্নাংশ কয় ধরনের, আপনি বলবেন ভগ্নাংশ দুই ধরনের। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কয় ধরনের? প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত। আর এমনি জেনারেলি আমরা তিন ধরনের বলি, প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। আর যদি বলা হয় দশমিক ভগ্নাংশ কয় ধরনের, আপনি বলবেন সরি মানে ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ কয় ধরনের, আপনি বলবেন দুই ধরনের, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। দশমিক ভগ্নাংশ দুই ধরনের, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। অসীম হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে আবৃত, একটা হচ্ছে অনাবৃত। তার মানে অসীম হচ্ছে একটা অসীম অনাবৃত, আর একটা হচ্ছে অসীম আবৃত। অসীম আবৃতটা পড়েছে হচ্ছে মূলদ সংখ্যার ভিতরে, আর অসীম অনাবৃতটা পড়বে হচ্ছে অমূলদ সংখ্যার ভিতরে। অসীম অনাবৃত কোনটা? যেটা হচ্ছে চলতে থাকবে, শেষ নাই। আমি যদি এভাবে বলতাম 2.1 2 3 4, মানে 2.1257, আপনি এরপর হচ্ছে ডট ডট, আপনি দেখে বুঝবেন না এরপর সংখ্যাটা কত আসবে। যদি দেখে আপনি না বুঝেন তাহলে সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। আমাদের এই একটা সাইড শেষ হয়ে গেছে। আমরা হচ্ছে এই অংশটা পড়ে ফেলেছি, মানে মূলদ অমূলদের অংশটা শেষ। এখন আমরা হচ্ছে মূলদ সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো আমরা এখন হচ্ছে পূর্ণ সংখ্যাটা দেখবো। আমরা এখন দেখবো কি সংখ্যাটা? পূর্ণ সংখ্যা। তো এই যে পূর্ণ সংখ্যাটা আমরা দেখবো, তো পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যেগুলোতে কোনো দশমিক নাই, যেগুলোতে কোনো দশমিক নাই। আমি লিখলাম ধরেন 2.5। তো 2.5 বলে এটাকে পূর্ণ সংখ্যা কিন্তু বলা যাবে না, কারণ এখানে একটা 2.5 বলে একটা দশমিক আছে। এটাকে আমরা কি করতে পারবো না? পূর্ণ সংখ্যা বলতে পারবো না। যদি আমি শুধু বলতাম শুধু 2, যদি বলতাম শুধু 2, বা যদি বলতাম -2, যদি বলতাম 1, যদি বলতাম 0, এই সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। অর্থাৎ এখানে কোনো দশমিক থাকবে না, প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে, জোড় সংখ্যা থাকতে পারে, বিজোড় সংখ্যা থাকতে পারে, মৌলিক সংখ্যা থাকতে পারে। মানে এখানে মোটামুটি নর্মাল সব সংখ্যাগুলোই থাকবে। যদি থাকে তাহলে আমরা বলবো এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যার মধ্যে তিন ধরনের সংখ্যা আছে। পূর্ণ সংখ্যার মধ্যে তিন ধরনের সংখ্যা আছে। কি কি আছে? আছে হচ্ছে ধনাত্মক সংখ্যা, আছে হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আছে হচ্ছে জিরো। মানে জিরোটা কিন্তু আলাদা একটা সংখ্যা, এটা ধনাত্মক না ঋণাত্মক না। পূর্ণ সংখ্যার মধ্যে তিন ধরনের সংখ্যা আছে। একটা হচ্ছে ধনাত্মক, এই যে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক, আর একটা হচ্ছে জিরো। তার মানে জিরো সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক না, জিরো সংখ্যাটা কি? ধনাত্মক না ঋণাত্মক না। আর ঋণাত্মক সংখ্যা তো আমরা চিনি যেগুলোতে মাইনাস আছে, ধনাত্মক সংখ্যা আমরা চিনি যেগুলোতে আমরা প্লাস চিহ্ন দেই বা দেই না। যেমন এখানে 2 লিখেছি, এখানে প্লাস আমি দেই নাই, তারপরে এটা ধনাত্মক সংখ্যা, কারণ এখানে এমনিতে একটা প্লাস দেওয়া আছে। যদি আমরা নাও দেই তাও একটা প্লাস সংখ্যা এখানে দেওয়া আছে। এরপরে শূন্যটা কি ধরনের সংখ্যা? শূন্যটা হচ্ছে ধনাত্মক না ঋণাত্মক না। আর শূন্যটা হচ্ছে, আমরা বলি যে শূন্য হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। শূন্যটা হচ্ছে ধনাত্মক না ঋণাত্মক না, এটাকে আমরা বলি অঋণাত্মক সংখ্যা। শূন্যকে কি বলি আমরা? শূন্যকে বলি অঋণাত্মক সংখ্যা। শূন্যকে বলি আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই শূন্য নিয়ে আমরা একটু পরে আসবো। তারপর হচ্ছে আমরা যেটা চাচ্ছি ওভারঅল এই যে ব্লক ডায়াগ্রামটা, এটা সম্পর্কে একটা ধারণা নিতে যাচ্ছি। এরপরে যে ধনাত্মক সংখ্যা আছে, এই ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে এরকম হতে পারে। যেগুলো ধনাত্মক সংখ্যা এগুলো হইতে পারে, আমরা লিখেছি জোড় বিজোড়। মানে ধনাত্মক সংখ্যাকে আপনি দুইটা স্ট্যান্ডার্ডে চিন্তা করতে পারেন। বলতে পারেন ধনাত্মক সংখ্যাগুলো জোড় অথবা বিজোড়, এটাই বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন ধনাত্মক সংখ্যাগুলো হয় মৌলিক, না হলে যৌগিক, না হলে হচ্ছে 1। এখন ধনাত্মক কোনগুলো? 1 2 3 4 5 6 0, এই সবগুলো কিন্তু ধনাত্মক সংখ্যা। 1 2 3 4 5 6 0, এই সবগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। এখন এই ধনাত্মক সংখ্যা, সরি জিরো না, জিরোতে আমি বাদ দিয়েছি, মানে 1 2 3 4। এখন আমি যদি বলি যে ধনাত্মক সংখ্যা হচ্ছে, আমি বললাম যে ধনাত্মক সংখ্যাগুলো কোনগুলো? ধনাত্মক সংখ্যা হচ্ছে
1 2 3 4 5 এই সবগুলো হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা কোথায় আছি? আমরা আছি পূর্ণ সংখ্যার ভিতরে। তো আমরা পূর্ণ সংখ্যার ভিতরে আছি, তার মানে আমাদের ধনাত্মক সংখ্যাগুলো নিতে হবে, পূর্ণ সংখ্যায় নিতে হবে। এখন এই 1 2 3 4 5 যে আমরা বলছি, এখানে দেখেন 2 আর 3 এখানে হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর 4 মৌলিক সংখ্যা না, আবার 5 মৌলিক সংখ্যা, আবার 6 মৌলিক সংখ্যা না, মানে যৌগিক সংখ্যা। তা আমরা দেখতে পাচ্ছি এখানে 4 6 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা না, মানে যৌগিক সংখ্যা। আবার 2 3 5 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আবার 1 আছে, 1 হচ্ছে মৌলিক যৌগিক কোনোটাই না। তো আমরা এইভাবে বলতে পারি যে ধনাত্মক সংখ্যাগুলো দুই ধরনের, একটা হচ্ছে জোড়, একটা হচ্ছে বিজোড়। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। আবার আমি বলতে পারি ধনাত্মক সংখ্যাগুলো তিন ধরনের। কি কি তিন ধরনের? একটা হচ্ছে মৌলিক সংখ্যা, এই যে 2 3 এগুলা, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, আরেকটা হচ্ছে যৌগিক সংখ্যা যেমন 4 6 এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এই যৌগিক সংখ্যাগুলো হচ্ছে একটা ক্যাটাগরি, তারপরে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে আরেকটা ক্যাটাগরি, আর 1 হচ্ছে নিজে একটা ক্যাটাগরি। তাহলে এই টোটাল হচ্ছে তিনটা ক্যাটাগরি। আপনারা বলতে পারেন ধনাত্মক সংখ্যা তিন ধরনের, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক, আরেকটা হচ্ছে 1। একটা হচ্ছে মৌলিক, আরেকটা হচ্ছে যৌগিক, আরেকটা হচ্ছে 1। তাহলে মৌলিক কোনগুলো? 2 3 5 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যেগুলোকে ভাঙা যায় 4 6 8 9 10 15 14 এই যেগুলোকে ভাঙা যায়, ভাগ করা যায়, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। আর 1 মৌলিকও না যৌগিকও না, 1 কে বলা হয় স্বাভাবিক সংখ্যা। 1 কে বলা হয় স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা। এখন দেখেন আমরা বলেছি যে এই যে ধনাত্মক সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। কি কি? একটা হচ্ছে 1, একটা হচ্ছে এই যে এখানে মৌলিক সংখ্যা, আরেকটা হচ্ছে যৌগিক সংখ্যা। এই যে তিনটা ক্যাটাগরিতে ভাগ করলাম, তো এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করার পরে আমরা যে জিনিসটা এখান থেকে দেখবো সেটা হচ্ছে কি, তিনটা ক্যাটাগরিতে ভাগ করার পরে এখানে আমরা দেখবো 1টা একটু ব্যতিক্রম। এখন এই মজার বিষয় হচ্ছে এখানে আমরা যতগুলো সংখ্যা লিখেছি সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কেন স্বাভাবিক সংখ্যা? কারণ আমরা এখানে কোনো ধরনের মাইনাস সংখ্যা নেই নাই, আমরা এখানে কোনো ধরনের দশমিক সংখ্যা নেই নাই। কেন নিতে পারি নাই? কারণ আমরা তো পূর্ণ সংখ্যার আন্ডারে আছি। পূর্ণ সংখ্যার ভিতরে তো দশমিক সংখ্যা থাকবে না, পূর্ণ সংখ্যার আন্ডারে তো কি থাকবে না? দশমিক সংখ্যা থাকবে না। আবার আমরা বলছি হচ্ছে পূর্ণ সংখ্যার আন্ডারে ধনাত্মক সংখ্যার ভিতরে আছে, তাহলে ধনাত্মক সংখ্যার ভিতরে কি থাকবে না? মাইনাস থাকবে না। তো ধনাত্মক সংখ্যার ভিতরে কি থাকবে না? মাইনাস সংখ্যা থাকবে না। যেহেতু মাইনাস সংখ্যা থাকবে না, তাহলে আমরা শিওর হয়ে বলতে পারি আমরা যে সংখ্যাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যা ধনাত্মক, লিখেন ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। লিখেন সবাই, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেগুলো ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা যেগুলো লিখলাম 1 2 3 4 5 6 এই সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেগুলো ধনাত্মক সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, মানে n, এগুলোকে n দ্বারা প্রকাশ করা হয়। আর পূর্ণ সংখ্যাকে আমরা z দ্বারা প্রকাশ করি। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার নাম্বার। তো এই ইন্টিজার নাম্বারকে আমরা z দ্বারা প্রকাশ করি। পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার নাম্বার, এটাকে আমরা প্রকাশ করি z দ্বারা। আর ধনাত্মক সংখ্যাকে হচ্ছে আমরা হচ্ছে তো বলি পজিটিভ নাম্বার, ধনাত্মক সংখ্যাকে বলি আমরা পজিটিভ নাম্বার। আর যদি স্বাভাবিক সংখ্যা হয় তখন সেটাকে বলি আমরা ন্যাচারাল নাম্বার, n। n হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেখানে প্লাস থাকবে শুধু, মাইনাস থাকবে না, যেখানে শুধু পূর্ণ সংখ্যা থাকবে, দশমিক সংখ্যা থাকবে না। তাহলে n হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। n আমরা ন্যাচারাল নাম্বার দ্বারা প্রকাশ করি, n ন্যাচারাল নাম্বারকে আমরা n দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি 1 হচ্ছে মৌলিক যৌগিক কোনটাই না, এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। আবার 2 3 এটা হচ্ছে মৌলিক সংখ্যা, 4 6 8 এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। আবার ঋণাত্মক সংখ্যাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, জোড় আর বিজোড়। মানে আপনি বলেন -2, তাহলে এটা হচ্ছে জোড় ঋণাত্মক সংখ্যা। বলেন আপনি -5 বিজোড় ঋণাত্মক সংখ্যা। আপনি বলেন -8 জোড় ঋণাত্মক সংখ্যা। তার মানে জোড় বিজোড় সংখ্যাগুলো ঋণাত্মক হতে পারে, কিন্তু এই যে মৌলিক সংখ্যাগুলো বা হচ্ছে এখানে মানে মৌলিক সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয় আর কি, যদি পূর্ণ সংখ্যা হয়, যদি মৌলিক সংখ্যা হয় তখন হচ্ছে এগুলোকে আমরা বলি যে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যদি এরকম হয় যে পূর্ণ সংখ্যা তখন আমরা বলি স্বাভাবিক সংখ্যা। এখানে আমরা যা যা লিখেছি সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কারণ এখানে মাইনাস নাই, দশমিক নাই, সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাই আমরা বলতে পারি এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার বা হচ্ছে n।
তো এখান থেকে আমরা ওভারঅল একটা ধারণা পেলাম, মানে সংখ্যার একটা ধারণা। এরপর আমরা বিস্তারিত এগুলো পড়বো, আমরা মৌলিক সংখ্যা বিস্তারিত পড়বো। আমরা যেরকম মূলদ অমূলদ বিস্তারিত পড়েছি, তারপর মৌলিক সংখ্যা বিস্তারিত পড়বো, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বিস্তারিত পড়বো, স্বাভাবিক সংখ্যা পড়বো। তো আমরা আপাতত হচ্ছে কয়েকটা জিনিস নোট করে নিব, যেগুলো আমরা অবশ্য এগুলো আমরা পড়েছি অলরেডি, আমি বলে ফেলেছি। অমূলদ সংখ্যা আমরা বলেছি, এখানে কিছু অমূলদ সংখ্যা দেওয়া আছে, এগুলো আপাতত লাগবে না, আপনারা জাস্ট এটা এখান থেকে এটা নোট করবেন। এখান থেকে কি নোট করবেন, আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি যে শূন্য সংখ্যাটার কথা আমরা বলছিলাম, যে শূন্য সংখ্যাটা হচ্ছে ধনাত্মক না ঋণাত্মক না, এটাকে বলি আমরা অঋণাত্মক সংখ্যা। শূন্য হচ্ছে ধনাত্মক না ঋণাত্মক না, এটাকে আমরা বলি অঋণাত্মক সংখ্যা। তারপর আমরা শূন্যকে বলি যে এটা হচ্ছে মৌলিক না যৌগিক না, এটাকে মৌলিকের মধ্যে ফেলা যাবে না, যৌগিকের মধ্যে ফেলা যাবে না। তার মানে শূন্য মৌলিক না, যৌগিক না, ধনাত্মক না, ঋণাত্মক না, এটাকে বলি আমরা পূর্ণ সংখ্যা, অথবা এটাকে বলি আমরা জোড় সংখ্যা। শূন্য হচ্ছে একটা জোড় সংখ্যা অথবা একটা পূর্ণ সংখ্যা, বা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। শূন্য হচ্ছে জোড়, পূর্ণ সংখ্যা, আর হচ্ছে অঋণাত্মক সংখ্যা, তিনটা আপনি বলতে পারবেন। আর ওয়ানকে আমি বলছিলাম, ওয়ান সংখ্যাটা মৌলিক না যৌগিক না, এটা হচ্ছে আদি সংখ্যা, মানে এটা হচ্ছে পৃথিবীর প্রথম সংখ্যা। ওয়ান মৌলিক না যৌগিক না, এটা হচ্ছে আদি সংখ্যা। আর ওয়ানকে বলি আমরা স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য। ওয়ানকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য। ওয়ানকে আমরা বলি স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য। তারপরে আমরা বলছিলাম যে দুই হচ্ছে কি, যেখান থেকে দুই থেকে মৌলিক সংখ্যা শুরু হয়, আর দুই হচ্ছে মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য। দুই হচ্ছে মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য, আর এককে বলছিলাম স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য। দুই হচ্ছে মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য, এবং দুই হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। দুই হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, এর বাদে যা আছে সব হচ্ছে বিজোড় মৌলিক সংখ্যা। এর বাদে যত মৌলিক সংখ্যা আছে সবগুলো হচ্ছে বিজোড়। দুই হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে আমরা একটু পরে যে জিনিসটা দেখবো, তার আগে একটু বলে রাখি, আমরা যে সংখ্যাগুলো পড়লাম, তো এই সংখ্যাগুলো থেকে ওভারঅল আমরা একটা ধারণা নিব। সেটা হচ্ছে এখানে একটা বক্স আছে সুন্দর, এই বক্সটা থেকে আমরা হচ্ছে একটা ওভারঅল ধারণা নিব সংখ্যার। আমরা বলেছি যেসব সংখ্যা আমরা ব্যবহার করি সবগুলোকে বলি আমরা রিয়েল নাম্বার। তাহলে এই যে বড় বক্সটা আছে, এটা একটু ভালো করে বুঝেন, এটা এরকম বক্সগুলো আমাদের ভেন ডায়াগ্রামে কাজে লাগবে। এই যে বড় আমরা আয়তক্ষেত্রটা নিচ্ছি, এই আয়তক্ষেত্রের ভিতরে বিভিন্ন ধরনের সংখ্যা আছে। এই সবগুলো সংখ্যা আমরা কোথায় ফেলেছি হচ্ছে বাস্তব সংখ্যার ভিতরে। আমরা জানি আমরা যেসব সংখ্যা ব্যবহার করি সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, মানে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, বাস্তব সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বার, মানে আর। এখন আর এর আন্ডারে কি কি ছিল? আর এর আন্ডারে ছিল মূলদ সংখ্যা আর হচ্ছে অমূলদ সংখ্যা, তাই তো? আর এর আন্ডারে হচ্ছে আমরা বলেছিলাম যে এখানে মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা আছে। তো এখানে যেমন আমরা হচ্ছে নিচে লিখেছি যে কিউ কে আমরা ধরেছি হচ্ছে কিউ কে আমরা লিখে হচ্ছে মূলদ সংখ্যা, আর কিউ প্লাস আমরা ধরেছি যে মূলদ সংখ্যা কিন্তু পজিটিভ পজিটিভ মূলদ সংখ্যা। তো আমরা আরটাকে ভাগ করেছিলাম দুই ভাবে, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। তো এখানে আমরা এই যে বৃত্তটা দিয়েছি এর ভিতরে সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। দেখেন বাইরে লেখা আছে কিউ সংখ্যা, আর বাইরে যা আছে এই বক্সের ভিতরে এবং বৃত্তের বাইরে যা আছে এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন 2 পাই অমূলদ, 1 প্লাস রুট 2 অমূলদ, পাই অমূলদ, রুট 2 অমূলদ, রুট 3 অমূলদ। এই বক্সের মধ্যে, অর্থাৎ বড় বক্সের মধ্যে দুই ধরনের সংখ্যা আছে, মূলদ আর অমূলদ। মূলদ গুলো আছে এই বক্সের ভিতরে, মানে বৃত্তের ভিতরে, আর বৃত্তের বাইরে আছে অমূলদ সংখ্যা। তাহলে এই দুইটা মিলে হচ্ছে আর। তাহলে আমরা বলতে পারি যে মূলদ সংখ্যা কার আন্ডারে আছে? মূলদ সংখ্যা আছে হচ্ছে আর এর আন্ডারে। মূলদ সংখ্যা আছে আর এর আন্ডারে। এরপর মূলদ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে আপনাদের মনে আছে যে একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক, বা হচ্ছে আমরা বলেছিলাম যে পূর্ণ সংখ্যা আর হচ্ছে দশমিক সংখ্যা, এইভাবে বলেছিলাম। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে দশমিক সংখ্যা, মানে মানে ভগ্নাংশ সংখ্যা। একটা হচ্ছে পূর্ণ, একটা হচ্ছে ভগ্নাংশ। তো এখানে যেটা করেছে, এখানে হচ্ছে এইটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছে, একটা হচ্ছে পূর্ণ, একটা হচ্ছে ভগ্নাংশ। তো এখানে বাইরেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এই যে বাইরেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি 1/3, 5/3, 3/2, এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আর এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তবে ওরা কি করেছে, ওরা ক্যাটাগরি করেছে একটু আলাদা ভাবে। ওরা হচ্ছে পজিটিভ ভগ্নাংশ সংখ্যাগুলোকে আলাদা করেছে, মানে ওরা হচ্ছে পজিটিভ নেগেটিভ এইভাবে ভাগ করেছে, পজিটিভ আর হচ্ছে নেগেটিভ সংখ্যা। পজিটিভ সংখ্যার ভিতরে ভগ্নাংশ আছে,
পূর্ণ সংখ্যা আছে, আবার নেগেটিভের ভিতরে কি আছে, নেগেটিভের ভিতরে হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে। তো কিছু সংখ্যা আছে যেগুলো হচ্ছে কমন। কমন কোনগুলো? এই যে এটা হচ্ছে কমন সংখ্যা। আপনারা ভেন ডায়াগ্রাম পড়ার সময় এই ধরনের ডায়াগ্রামগুলো ভালো করে আরো বুঝবেন, আপাতত একটা ধারণা দেওয়ার জন্য। তো এই ন্যাচারাল নাম্বার কোনগুলো? যেগুলো হচ্ছে পজিটিভ, যেগুলো হচ্ছে পজিটিভ এবং হচ্ছে পূর্ণ সংখ্যা, যেগুলো পজিটিভ পূর্ণ সংখ্যা সেগুলোকে বলি আমরা ন্যাচারাল নাম্বার। এখন যদি বলা হয় ন্যাচারাল নাম্বার কার আন্ডারে আছে, তাহলে ন্যাচারাল নাম্বার আছে হচ্ছে এই যে পজিটিভ মানে ধনাত্মক পূর্ণ সংখ্যার আন্ডারে আছে। ধনাত্মক পূর্ণ সংখ্যা কার আন্ডারে আছে? সে হচ্ছে মূলদ সংখ্যার আন্ডারে আছে। মূলদ সংখ্যা কার আন্ডারে আছে? মূলদ সংখ্যা আছে হচ্ছে বাস্তব সংখ্যার আন্ডারে। কারণ বাস্তব সংখ্যার মধ্যে কে থাকে? বাস্তব সংখ্যার মধ্যে থাকে হচ্ছে মূলদ সংখ্যা, তার মধ্যে থাকে হচ্ছে ধনাত্মক সংখ্যা, তার ভিতরে থাকে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন পরীক্ষায় প্রশ্ন করে যে কোনটা কোন সংখ্যার আন্ডারে আছে বা কোনটা কোন সংখ্যার আন্ডারে নাই। তো এটা করার জন্য আপনাকে হচ্ছে এই বাস্তব সংখ্যাগুলো বা এই সংখ্যাগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো আমরা এটা মনে রাখার জন্য যেভাবে মনে রাখি আমরা হচ্ছে এভাবে লিখি। তারপর হচ্ছে এই জিনিসটাকে লিখে রাখবেন আপনাদের মনে রাখার জন্য যে কোন সংখ্যাটা কোন সংখ্যার আন্ডারে আছে। তো আমরা হচ্ছে এভাবে লিখি এন এন জেড এন জেড কিউ এন জেড কিউ আর। আপনারা হচ্ছে এভাবে লিখে রাখেন এন জেড কিউ আর এন জেড কিউ আর। আচ্ছা, তাহলে এন জেড কিউ আর মানে হচ্ছে আমি এখানে একটা সেটের চিহ্ন দিব, সাবসেটের চিহ্ন। এটা হচ্ছে সাবসেট, এটাও সাবসেট, এটাও সাবসেট। মানে আর হচ্ছে রিয়েল নাম্বার, আর হচ্ছে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার আন্ডারে আছে মূলদ সংখ্যা মানে কিউ। কিউ হচ্ছে রেশনাল নাম্বার, কিউ হচ্ছে রেশনাল নাম্বার। বাস্তব সংখ্যার আন্ডারে আছে রেশনাল নাম্বার, তার আন্ডারে আছে জেড, তার আন্ডারে কি আছে? জেড। জেড হচ্ছে ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার ভিতরে কি আছে? পূর্ণ সংখ্যার ভিতরে আছে হচ্ছে আপনার ন্যাচারাল নাম্বার আছে, ঠিক আছে? এর ভিতরে আছে ন্যাচারাল নাম্বার। তার মানে ন্যাচারাল নাম্বার কার সদস্য? পূর্ণ সংখ্যার সদস্য। পূর্ণ সংখ্যা কার সদস্য? কিউ এর সদস্য। কিউ মানে মূল সংখ্যার সদস্য। তাহলে জেড কার সদস্য? জেড হচ্ছে আর এর সদস্য। তো আমরা এখান থেকে দেখলাম যে কে কার সদস্য। কে কার সদস্য এটা আমরা দেখলাম যে ন্যাচারাল নাম্বার পূর্ণ সংখ্যার সদস্য, পূর্ণ সংখ্যা হচ্ছে মূল সংখ্যার সদস্য, মূল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার সদস্য। অর্থাৎ কে কার সদস্য এটা আমরা এখান থেকে দেখে ফেললাম। তো আপনারা হচ্ছে এই জিনিসটা একটু নোট করে রাখবেন। আমরা হচ্ছে ওভারঅল একটা ধারণা পেলাম সংখ্যা কে কার আন্ডার আছে। আমাদের এই বক্সের মধ্যে দেখানো হচ্ছে রিয়েল নাম্বারগুলো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রেশনাল নাম্বার, একটা হচ্ছে ইরেশনাল নাম্বার মানে মূলদ অমূলদ। আবার মূল সংখ্যার ভিতরে আছে পূর্ণ সংখ্যা, তার ভিতরে আছে হচ্ছে হোল নাম্বার, তার ভিতরে আছে হচ্ছে আবার স্বাভাবিক সংখ্যা। তো এই সবগুলো আমরা দেখেছি। তো মোটামুটি এটা আমাদের পড়া হয়ে গেছে। আপনারা যদি এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমরা যা যা বললাম এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে, বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, প্রশ্ন আমরা মৌলিক সংখ্যা আজকে ধরবো না, কারণ আজকে ধরলে মৌলিক সংখ্যা শেষ করতে পারবো না। আমরা মৌলিক সংখ্যাটা কালকে আলাদা করে পড়বো। তো আমরা আজকে কিছু খুঁটিনাটি জিনিস করে রাখি। আমরা আজকে যে জিনিসগুলো পড়বো সেগুলো হচ্ছে মানে কিছু বেসিক জিনিসপত্র। যেমন এখানে বলা হয়েছে প্রশ্ন করে পরীক্ষা যে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 2 3 4 5 এগুলো কয়বার করে আসে, মানে 2 3 4 5 6 এগুলো কয়বার করে ব্যবহৃত হয়। যেমন আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত লিখতে চান তাহলে 2 সংখ্যাটা কোথায় কোথায় আসবে? 2 এর জায়গায় আসবে, তারপর হচ্ছে 12 এর জায়গায় আসবে, 20 এর এখানে একটা 2 লাগবে, 21 এর এখানে একবার লাগবে, 22 এর এখানে দুইবার লাগবে, 23 এর এখানে একবার, 24 এর এখানে একবার, 25 এর এখানে, 26 এর এখানে একবার, 27 2 লাগবে, 28 2 লাগবে, 29 2 লাগবে, তারপর 32 2 লাগবে, 42 2 লাগবে, 52 লাগবে, 62 লাগবে, 72 লাগবে, 82 লাগবে। এইভাবে করে টোটাল 1 থেকে 100 পর্যন্ত 2 আমাদের লাগবে কতবার? 2 লাগবে হচ্ছে 20 বার। তো 1 থেকে 100 পর্যন্ত এই যে 2 3 4 5 6 7 8 9 2 বলুক, 3 বলুক, 4 বলুক বা 7 8 9 বলুক, যেটাই বলুক না কেন, তাহলে অ্যান্সার হবে 20 বার। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার মধ্যে হচ্ছে 2 3 4 5 6 7 8 9 এগুলো আমাদের লাগবে হচ্ছে 20 বার। এখন যদি প্রশ্ন করে যে 1 থেকে 100 পর্যন্ত 1 থেকে 100 পর্যন্ত এক সংখ্যাটা কতবার লাগে? 1 কতবার লাগে? 1 থেকে 100 পর্যন্ত 1 হচ্ছে একবার বেশি লাগে। কোথায় বেশি লাগে? 1টা হচ্ছে আমরা যখন লাস্টে 100তে যখন শেষ করি, 100তে শেষ করার সময় একটা 1 বেশি লাগে। তো এখানে এইজন্য এখানে 1টা লেখা হয় নাই। 1 থেকে 100 পর্যন্ত যখন সংখ্যাগুলো লেখা হয়
তখন 1 সংখ্যাটা লাগে হচ্ছে 21 বার। এটা মনে রাখলে পরীক্ষার সময় ক্যালকুলেশন করতে হবে না, চিন্তা করতে হবে না। 1 থেকে 100 পর্যন্ত যদি 1 সংখ্যাটা বলি, তো 1 সংখ্যাটা আমরা লিখতে পারি কতবার? 1 সংখ্যাটা লিখতে পারি হচ্ছে, মানে 1 সংখ্যাটা লাগে হচ্ছে আমাদের 21 বার। যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত 0 সংখ্যাটা লিখতে মানে কতবার লেখা হয় 0 সংখ্যাটা? 1 থেকে 100 পর্যন্ত 0 সংখ্যাটা হচ্ছে 11 বার লেখা হয়। আপনারা হিসাব করে দেখেন, 10 এর মধ্যে একটা 0, 20 এর মধ্যে একটা 0, 30 এর মধ্যে একটা 0, 40 এর মধ্যে, এভাবে করে 90 পর্যন্ত 9টা 0। তারপর 100 তে এসে 2টা 0, 100 এর মধ্যে 2টা শূন্য আছে। তাহলে বলতে পারি 1 থেকে 100 পর্যন্ত 0টা লেখা হয় কতবার? 11 বার। মানে এগুলো যদি আমাদের রেডিমেড জানা থাকে তাহলে কিন্তু পরীক্ষায় আমাদের অ্যান্সার করা খুব সহজ হয়ে যাবে। অ্যান্সার করা কি হবে? সহজ হয়ে যাবে। তো আমরা আজকে আর বেশি পড়বো না, আজকে প্রথম ক্লাস, আপনাদের প্রেশার দিচ্ছি না। আমরা নেক্সট ক্লাসে এই যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলো বিস্তারিত পড়বো, তারপর জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এগুলো বিস্তারিত পড়বো, বিভাজ্যতা পড়বো, তারপর আরো পারফেক্ট নাম্বার আছে এগুলো পড়বো, মৌলিক বিজোড় ত্রিজোড় আছে, সহমৌলিক সংখ্যা আছে, ভাজক সংখ্যা আছে, সেগুলো পড়বো, অনেক কিছু আছে বাকি। তো সেগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আপনারা হচ্ছে যেহেতু আজকের ক্লাস এবং পরের ক্লাস সহ একটা এক্সাম আছে, মানে এক্সাম হবে, আপনারা অবশ্যই এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নেবেন, ক্লাসগুলো ভালো করে শেষ করে ফেলবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই মেসেঞ্জারে আনডাউটলি নক দিবেন, যখন সমস্যা অবশ্যই নক দিবেন। না বুঝে আগানো যাবে না, বুঝে শুনে আগাইতে হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে